বায়ুর কাজ। বায়ু কি? বায়ু হচ্ছে তোর কি ধরনের কাজ করবে? তোর বহির্জাত প্রক্রিয়ার কাজ, এক ধরনের বহির্জাত প্রক্রিয়ার কাজ। বায়ু সাধারণত কোন তিন ধরনের কাজ করবে, এটাও একটা বহির্জাত প্রক্রিয়ার অংশ। তিনটা কাজ করে, কি কি কাজ করবে? ক্ষয়, বহন এবং সঞ্চয়। সেম একই ব্যাপার, ক্ষয় কাজ করবে, বহন কাজ করবে, আর এটা কি কাজ করবে? সঞ্চয় কাজ করবে। ক্ষয়, বহন এবং সঞ্চয় কাজ করতে থাকবে। ক্ষয় কাজ, বহন কাজ, সঞ্চয় কাজ। বায়ু কোন অঞ্চলের মধ্যে সব থেকে বেশি পরিমাণে ক্রিয়া করবে, বা কোন অঞ্চলের মধ্যে স্থান হলো সবচেয়ে বেশি তার প্রভাবটা বিস্তার করবে? সেই স্থানটা হলো তোর কি? মরুভূমি অঞ্চলের মধ্যে। মরুভূমি অঞ্চলে উষ্ণ এবং শুষ্ক বায়ু, মরুভূমির যে ভূমিরূপগুলো থাকবে সেই ভূমিরূপের উপর দিয়ে যখন হচ্ছে প্রবাহিত হতে থাকবে, এই প্রবাহিত হওয়ার কারণে তোর কি করবে? প্রচন্ড পরিমাণে ঘর্ষণের সৃষ্টি করবে। ঠিক আছে? ঘর্ষণ যখন সৃষ্টি করবে, এই পদার্থ বা ভূমিরূপগুলো কি হবে? ক্ষয় পাবে। ক্ষয় পাবে অটোমেটিক্যালি। ক্ষয়ের ফলে এবার বিভিন্ন রকম সৃষ্ট ভূমিরূপ। আমরা ডাইরেক্ট চলে আসি বায়ু অঞ্চল ক্ষয় কাজের পদ্ধতি। ক্ষয় কাজের হচ্ছে দুটো পদ্ধতি আমি এখানে দিয়েছি, কিন্তু আরো একটা পদ্ধতি আছে, অবঘর্ষ পদ্ধতি। প্রথমে হচ্ছে অবঘর্ষ পদ্ধতি। অবঘর্ষ পদ্ধতি কি? একই ব্যাপার। অবঘর্ষ পদ্ধতি কিছুই নয়, যে ধর মরু অঞ্চলে তোর এখানে কোনো ভূমিরূপ পড়ে আছে, ভূমিরূপ আছে, মরুভূমি অঞ্চলে বড় 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 ভূমিরূপ এরকম অবস্থান করেছে, এবং একাধিক ভূমিরূপ অবস্থান করেছে। এই একাধিক ভূমিরূপের উপরে তোর কি করবো বলতো? যখন এই স্থান বরাবর তোর কি করে? বায়ু যখন প্রবাহিত হবে, বায়ু প্রবাহিত হবে, বায়ুর মধ্যে থাকা ছোট ছোট কি থাকবে? নুড়ি টুড়ি এগুলো সব থাকবে, যেহেতু শুষ্ক বায়ু উষ্ণ বায়ু খুব দ্রুত বেগে প্রবাহিত হবে। এই স্থানে কি করে বলতে গেলে, এই যে ভূমিরূপ, এই ভূমিরূপগুলোর উপরে কি করে? কন্টিনিউয়াসলি সেই বায়ুটা ঘর্ষণ লাগে, ঘর্ষণ লাগার ফলে তোর কি হবে? ক্ষয় হবে। এইটাকে বলা হবে তোর কি? এই যে এই স্থানটা যখন এই পুরো ভূমিরূপটার উপরে ওই বায়ুটা ঘষা পড়ে যে ক্ষয় হবে, তখন তাকে বলা হবে তোর কি? অবঘর্ষ হবে। অবভিয়াসলি তার মধ্যে অবভিয়াসলি নুড়ি বা পাথর থাকবে, সেই নুড়ি বা পাথর একে তোর কি করতে হবে বলতে? কন্টিনিউ আঘাতের ফলে ক্ষয় হবে। ওই অবশ্যই আঘাত করবে, কিন্তু কে করবে? বায়ু বয়ে নিয়ে যাবে, বায়ুর মধ্যে থাকে যে নুড়িগুলো, সেগুলো তোর কি হবে বলতে? এই স্থান বরাবর আঘাত করবে। এটাকে বলা হবে তোর কি ক্ষয়? অবঘর্ষজনিত ক্ষয়। ঘর্ষণজনিত ক্ষয় কাকে বলে? যখন দুটোর মধ্যে পরস্পরের মধ্যে সংকট, কিছুই না ঘর্ষণ, এখানে একই ব্যাপার। ঘর্ষণটা কি? এই যে পদার্থগুলো বা যে শিলাগুলো থাকবে, তার মধ্যে যে নদী বা সরি বায়ু যে বয়ে যাবে, এই বায়ু কন্টিনিউয়াসলি এই স্থানটা বা এই শিলাগুলোকে কন্টিনিউয়াসলি কি করবে বলতে? ঘষবে। ঘষে যে ক্ষয়টা লক্ষ্য করা যাবে তাকে বলা হবে কি ক্ষয়? ঘর্ষণ ক্ষয়। আরেকটা আছে অপসারণ ক্ষয়। কি ক্ষয়? 3 নম্বর ক্ষয় কি আছে? অপসারণ ক্ষয়। তোমরা নোটেও লিখে দিবে, নোটেও এটা লিখে দিয়ে নাই। অপসারণ ক্ষয়। অপসারণ ক্ষয় কি? ধর কোন একটা স্থান দিয়ে যখন বায়ু, একটা স্থান পড়ে আছে, একটা স্থান দিয়ে যখন বায়ু প্রবাহিত হবে, বায়ু কি করে বলতে? একটা স্থান থেকে তোর কি করে? নুড়ি বা বালিকে তুলে নিয়ে গিয়ে অন্যত্র স্থানে তোর কি করে বলতে? অপসারণ করে দেয় বা সরিয়ে দেয়। তার ফলস্বরূপ যে ক্ষয় লক্ষ্য করা যায় তাকে বলা হয় তোর কি? অপসারণ ক্ষয়। ক্ষয় শেষ। তোর কি আছে? বহন কাজ। বহন কাজ কত ধরনের? বহন কাজ 3 ধরনের। একটা যে ভাসমান, লম্ফদান, গড়ানো প্রক্রিয়া। ভাসমান প্রক্রিয়া কি? বায়ু এই যে ক্ষয় করলো, ক্ষয়জাত পদার্থ যখন বায়ু তার নিজের মধ্যে সূক্ষ্ম 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 যে পদার্থ, যে বালিগুলো হয়, নিজের মধ্যে যে নিয়ে যাবে, ভাসি এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাবে, তাকে বলা হবে তোর কি প্রক্রিয়া? ভাসমান প্রক্রিয়া। লম্ফদান প্রক্রিয়া কি? কিছুই নয়, নিচের স্থান থাকবে, নিচের স্থানের মধ্যে যখন তোর কি করে বলছিনি ধর, ঠিক আছে, এই বরাবর যখন বায়ু তোর কিছু বড় 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 তোর কি থাকে বলছিনি? পাথর থাকে, বড় বড় কি থাকবে? পাথর থাকবে। এই পাথর তোর বায়ুর কারণে খুব দ্রুত বেগে যেহেতু বায়ু প্রবাহিত হচ্ছে, লাফিয়ে লাফিয়ে প্রবাহিত, ধর নিচ থেকে লাফিয়ে উপর দিকে উঠলো, উপর থেকে লাফিয়ে নিচের দিকে পড়লো, আবার নিচ থেকে লাফিয়ে উপর দিকে, আবার উপর থেকে লাফিয়ে নিচের দিকে, এরকম করে লাফিয়ে লাফিয়ে এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হতে থাকবে। এটাকে বলা হবে তোর কি প্রক্রিয়া? লম্ফদান প্রক্রিয়া। হয়েছে? গড়ানো প্রক্রিয়া কাকে বলে? সেম একই ব্যাপার, কিন্তু এই পাথর বা বোল্ট বা যে পদার্থগুলো থাকবে সেগুলো কি হবে বলতে? ভারীটা অনেকটা বেশি হয়, সেই কারণে তারা নিচেই বায়ুর গতিবেগের কারণে নিচে কি হবে? গড়িয়ে গড়িয়ে এক স্থান থেকে অন্য স্থানে যাবে। এটাকে বলা হবে তোর কি প্রক্রিয়া? গড়ানো প্রক্রিয়া। বায়ুর ক্ষয়ের ফলে সৃষ্ট ভূমিরূপ। প্রথমে হচ্ছে তোর কি? গৌড় বা গোড়া। গৌড় বা গোড়া। ঠিক আছে? গৌড় বা গোড়া কি? গৌড় বা গোড়া হচ্ছে তোর কি আছে? ধর কোন মরুভূমি অঞ্চলে, আমিও জাস্ট মনে মনে ভাবলাম যে তুই এবার বইটা খুলে দেখবি, জাস্ট মনে মনে ভাবলাম তুই বইটা খুলে দেখবি, বুঝেছি, আর তুই দেখবি। গৌড় বা গোড়া কি? গৌড় বা গোড়া কি? ধর মরুভূমি অঞ্চলে এই যে শিলাগুলো পড়ে আছে, এই শিলার মধ্যে ধর উপরের অংশটা তোর কি আছে? কঠিন শিলা। কি শিলা? কঠিন শিলা। আর নিচের অংশটা কি আছে? কোমল শিলা। কোমল শিলা। এবার এটা কি হয়? কঠিন শিলা তোর কি করবে বলতে? অবভিয়াসলি কি প্রক্রিয়ায় ক্ষয় পাবে? ঘর্ষণ, অবঘর্ষ, অপসারণের ফলে ক্ষয় পাবে। ঘর্ষণ এবং অবঘর্ষ কারণে মূল ক্ষয় পাবে। কঠিন শিলা হবে তোর কি? কম ক্ষয়। আর কোমল শিলা হবে তোর কি ক্ষয়?
বেশি ক্ষয় পাবে। কঠিন শিলা কম ক্ষয় এবং কোমল শিলা বেশি ক্ষয় যদি পেতে থাকে, তাহলে কঠিন শিলা কি হবে বলতে একটা সময় কম ক্ষয় এবং কোমল শিলা নিচের দিকটা যেহেতু কোমল শিলা এবং বায়ু যেহেতু তোর কি হবে নিচের দিকেই বেশি পরিমাণে তোর কি হয় প্রবাহিত হয়। যত বড় বড় নুড়ি বালি সব তোর নিচের দিকটা, কারণ তো ভারী জিনিস সব নিচের দিকে থাকে, ওই জন্য নিচের দিকে তোর কি হয় ক্ষয়টাকে অনেকটা কি করে বেশি করে। বেশি করার কারণে কি হয় নিচের দিকটা তোর কি থাকে বলতে এরকম ব্যাঙের ছাতার মতন, মানে নিচের দিকটা সরু এবং উপরের দিকটা তোর কি হবে বলতে মোটা বা এরকম ছাতার মতন অবস্থান, ঠিক যেমন দেখতে ব্যাঙের ছাতার মতন অবস্থান করে। ঠিক আছে, ঠিক আছে, এইটাকে বলা হবে তোর কি মাশরুম রক, মাশরুম রক, মাশরুম রক বলা হয়। বা তোর কি বলা হবে বলতে গৌড়, বা তোর কি বলা হবে গোড়া, গৌড় বা গোড়া বলা হবে। ঠিক আছে, সেম একই ব্যাপার। এখানে তোর আছে কঠিন শিলা, এগুলো সব কি আছে বলতে কোমল শিলা, এখানে ক্ষয়টা তোর কি হয় অনেকটা বেশি হয়। ঠিক আছে, সেকেন্ড। তারপরে তো জিউগেন এবং হচ্ছে ইয়ারদাম, জিউগেন এবং ইয়ারদাম। মরুভূমি অঞ্চলে যদি এভাবে তোর পরপর সমান্তরাল ভাবে এবং উল্লম্ব ভাবে, উল্লম্ব নয় ও সমান্তরাল ভাবে তোর কি করে বলতে কঠিন এবং কোমল শিলা, এটা কি শিলা কঠিন শিলা ভাব, এটা কি শিলা কোমল শিলা, আর এটা কি শিলা কঠিন শিলা। এভাবে যদি অবস্থান করে কঠিন এবং কোমল শিলা যদি পরস্পর যদি অবস্থান করতে থাকে, এটা কঠিন এটা কোমল, তারপরে আবার তোর কি হবে বলতে এটা ধর কঠিন আছে, তারপরে আবার তোর কি হবে এটা তোর কি হবে কোমল হবে। ঠিক আছে, কঠিন এবং কোমল শিলা পরপর হচ্ছে অবস্থান করবে। এরপরে ধর এখানের মধ্যে দেখ, যেহেতু এটা আমি কি বলছি, কি ক্ষয় বলছি বায়ুর ক্ষয় বলছি, সেহেতু মানে মরুভূমি অঞ্চল, মরুভূমি অঞ্চলে তোর কি অববাহিকার কাজ করবে যান্ত্রিক অববাহিকার কাজ করবে। যখনই যান্ত্রিক অববাহিকার কাজ করবে এই কঠিন শিলার উপরে প্রথমে কি তৈরি করবে, অবশ্যই কি তৈরি করবে একটা ফাটল, অবশ্যই অবশ্যই একটা কি তৈরি করবে এখানে ফাটল তৈরি করবে কঠিন শিলার উপরে। কঠিন শিলার উপরে কি তৈরি করবে ফাটল, এরকমও হয় না জানতাম না। কঠিন শিলার উপরে কি তৈরি করবে ফাটল তৈরি করে। কঠিন শিলার উপরে যদি এরকম ফাটল তৈরি হয়, ধরো এরকম বরাবর একাধিক এরকম একটা ফাটল তৈরি করেছে, এই বরাবর একটা ফাটল তৈরি করেছে, এবার কঠিন শিলা বরাবর ফাটল তৈরি করে দিল, কে ক্ষয় করবে ফাটল বরাবর বায়ু ক্ষয় করবে। ফাটল বরাবর যদি বায়ু যদি ক্ষয় করে, ফাটল বরাবর যদি কি করে এই ফাটল বরাবর কি করছে বায়ু ক্ষয় করছে, তাহলে কাকে বেশি ক্ষয় করবে কঠিনকে কম ক্ষয় আর কোমলকে কি করবে বেশি ক্ষয় করবে। এই ক্ষয়টা করার ফলে ফলস্বরূপ কি হবে দেখ, এই ক্ষয়টা করলো ঠিক আছে একটা এরকম ল্যান্ড আর একটা কিরকম ল্যান্ড তৈরি করবো, কেন তার কারণটা হচ্ছে এখানে কঠিন শিলা ছিল আর ভেতর দিকের অংশটা কি ছিল বলতে কোমল শিলা ছিল। হ্যাঁ দেখ এই স্থানটা তোর কি হয়েছিল ফাটল সৃষ্টি হয়েছিল, ফাটল বরাবর ও কি করেছে বলতে ক্ষয় করেছে, ক্ষয় করে কোমল শিলাকে বেশি পরিমাণে ক্ষয় করেছে এই অংশটা, এই যে ক্ষয় কোমল শিলাকে বেশি পরিমাণে ক্ষয় করেছে। হ্যাঁ, আর কঠিন শিলাটাকে কি করেছে বলতে কম ক্ষয় করেছে। এই দেখ এক ধরনের তোর কি করেছে বলতে একটা চ্যাপ্টা মস্তক দেশ আকৃতি, মানে মাথাটা কি থাকবে চ্যাপ্টা আকৃতির এক ধরনের ভূমিরূপ তৈরি করেছে, যার নাম কি জিউগেন, যার নাম কি থাকবে জিউগেন। এখানে কঠিন এবং কোমল শিলা কিভাবে অবস্থান করবে পরপর অবস্থান করবে এবং সমান্তরাল ভাবে অবস্থান করবে, কিছুই হবে না। প্রথমে তো কঠিন এবং কোমল শিলা, প্রথমে তো কঠিন শিলার মধ্যে ফাটল তৈরি করবে, ফাটল বরাবর তোর বায়ু প্রবাহিত হবে অটোমেটিক্যালি, বায়ু ক্ষয় করবে, কঠিন শিলাকে কম ক্ষয় কোমল শিলাকে বেশি ক্ষয় করবে। কন্টিনিউয়াসলি ক্ষয় করার ফলে এই যে অংশটা এই অংশটা পুরোটা কি হয়ে গেছে ক্ষয় হয়ে গেছে, ক্ষয় হয়ে যাওয়ার ফলে সেটা সম্পূর্ণভাবে আলাদা হয়ে যাবে এবং উপরের দিকের অংশগুলো তো ওই একই ভূমিরূপ একই শিলা তোর আলাদাভাবে ক্ষয় পেয়ে আলাদা আলাদাভাবে অবস্থান করবে এবং মস্তক দেশটা কি আকৃতির হবে চ্যাপ্টা আকৃতির হবে। এই যে ভূমিরূপ তৈরি করবে এটাকে বলা হবে তোর কি জিউগেন। ইয়ারদাম কি এখানে কঠিন এবং কোমল শিলা কিভাবে অবস্থান করে উল্লম্ব ভাবে, ধর এটা কঠিন ছিল তারপর মাঝখানটা কোমল, আবার তোর কি আছে বলতে কঠিন, মানে এটা তোর কি কঠিন শিলা উলম্ব, এটা কি শিলা কোমল শিলা, এটা কি শিলা এটা ধর ধর এটা কোমল শিলা, এটা আবার ধর ধর কি শিলা কঠিন শিলা। ঠিক আছে, ধর এরকম অবস্থান করেছে, এটা কি শিলা কঠিন শিলা হলো। এবার দেখ এবারে এই স্থান বরাবর কাকে বেশি ক্ষয় কাকে কম ক্ষয় করবে, হ্যাঁ কোমল শিলাকে বেশি ক্ষয় আর কঠিন শিলাকে কি করবে কম ক্ষয় করবে, স্বাভাবিক ব্যাপার। এইটা যদি ক্ষয় করে ক্ষয় করার ফলে কি হবে বলতে কঠিন শিলা এরকম উঁচু আর কোমল শিলা এরকম করে নিচু ভাবে হচ্ছে অবস্থান করবে। ঠিক আছে, ঠিক আছে, এটা কারণটা কেন, কারণ এটা হচ্ছে তোর কি এইভাবে তো শৈলশিলাগুলো তোর এইভাবে অবস্থান করেছে,
ঠিক আছে, এটা পুরোটা কি হবে, কঠিন শিলাটা কিরকম ভাবে অবস্থান করবে, শৈলশিলার মতন উঁচু রকম, আর কোমল শিলাটা কিভাবে অবস্থান করবে, নিচু ভূমিরূপের মতন, এটা ইউ আকৃতির মতন হচ্ছে অবস্থান করবে। এইটাকে বলা হবে তোর কি, ইয়ারদাং। এটাকে কি বলা হয়, ইয়ারদাং। ঠিক আছে, কোমল শিলা ক্ষয় পাবে, ক্ষয় পেয়ে নিচু হয়ে যাবে, উপত্যকার মতন ইউ আকৃতির মতন হবে, আর কঠিন শিলাগুলো কিভাবে অবস্থান করবে বলছিনি, শৈলশিলার মতন উঁচু ভূমিরূপ রূপে অবস্থান করবে। এটাকে বলা হবে তোর কি, ইয়ারদাং। বুঝতে পেরেছিস, ইয়ারদাং বলা হয়। ইয়ারদাং, জিউগেন, ইনসেলবার্জ। ইনসেলবার্জ কি, ইনসেলবার্জ ভেন্টিফ্যাক্ট। ইনসেলবার্জ কি হবে, পুরো মরুভূমি অঞ্চলটা যদি বায়ুর ক্ষয়ের কারণে টোটালি বায়ুটা কি হবে বলতে ক্ষয় পেয়ে যাবে, পুরো মরুভূমি অঞ্চলটা উপর থেকে নিচের দিকে ক্ষয় পেয়ে পেয়ে নিচের দিকে নেমে চলে আসবে। ঠিক আছে, যখনই প্লায়া হ্রদের কাছাকাছি বা সমতলের কাছাকাছি নিচের দিকে নেমে আসবে, সেই স্থানে যখনই ক্ষয় পেয়ে নিচের দিকে নেমে যাবে, তার ফলস্বরূপ কি হবে বলতে কিছু কিছু কঠিন শিলা এরকম কি হবে, উঁচু ঢিপির মতন অবস্থান করবে পুরো অঞ্চলটা জুড়ে। কিছু কিছু কঠিন শিলা এরকম উঁচু ঢিপির মতন অবস্থান করে, যাদের হচ্ছে ক্ষয় করতে পারবে না। এই যে কঠিন শিলা যেগুলো হচ্ছে ক্ষয় করতে পারে না, কিন্তু এই বাকি অঞ্চলগুলোতে তোর কি করেছে বলতে পুরোটা ক্ষয় করে নিচের দিকে নামিয়ে দিয়েছে। কে ক্ষয় করেছে, বায়ু ক্ষয় করেছে, বায়ু ক্ষয় করে নিচের দিকে নামিয়ে দিবে। এই যে অঞ্চলটা অবস্থান করবে, এটাকে বলা হবে তোর কি, এটাকে বলা হবে তোর কি, ইনসেলবার্জ। ঠিক আছে, এই যে ভূমিরূপগুলো অবস্থান করবে এটাকে বলা হবে ইনসেলবার্জ। ইনসেলবার্জ নামকরণ কে করেন, পাসার্জ নামকরণ করেন। ইনসেলবার্জ নামকরণ কে করেন, পাসার্জ। ইনসেলবার্জের মাথায় যদি গোলাকৃতি হয়ে যায় তখন তাকে বলা হয় বোনহার্ড। ঠিক আছে, ভেন্টিফ্যাক্ট। ভেন্টিফ্যাক্ট কাকে বলে ভালো করে বুঝ। ভেন্টিফ্যাক্ট কি, ধর কোন স্থানের মরুভূমি অঞ্চলে কি পড়ে আছে, বড় কোনো একটা শিলা পড়ে আছে, সেই শিলাটাকে নিশ্চয়ই বাইরে এক স্থান থেকে অন্য স্থানে এগিয়ে নিয়ে যেতে পারবে না, কখনো সম্ভব না। এটা বিরাট বড় একটা শিলা পড়ে নিয়ে আছে, এবং কি ধরনের শিলা, কঠিন আগ্নেয় শিলা। কি ধরনের শিলা হবে বলেনি, কঠিন আগ্নেয় শিলা। ধর তো গ্রানাইট শিলা, কি শিলা, কঠিন আগ্নেয় কি শিলা, গ্রানাইট শিলা। গ্রানাইট শিলা গেল, হলো। এবারে এইদিকে তোর কি হয় বলেনি, দেখ একটা নির্দিষ্ট স্থান বরাবর কি হবে, কন্টিনিউয়াসলি বায়ু কি হয়, প্রবাহিত হতে থাকবে। এই স্থান বরাবর তোর কি হবে বলেনি, বায়ু প্রবাহিত হবে, হলো। যে কঠিন আগ্নেয় শিলা বরাবর বায়ু প্রবাহিত হচ্ছে, বায়ু যেদিকে ক্রমশ প্রবাহিত হতে থাকবে, বছরের পর বছর, বছরের পর বছর প্রবাহিত হবে, এর উপরটা একটা কি করে বলেন, একটা অবঘর্ষজনিত একটা ক্ষয় করবে। অবঘর্ষজনিত কি করে বলেনি, ক্ষয় করবে। ক্ষয় করে একটা তল তৈরি করবে। ক্ষয় করে একটা কি তৈরি করবে, তল। এরকম একটা প্লেন, এরকম একটা তল, এরকম একটা তল তৈরি করে দিতে পারে। তো এটা পুরোটা শিলা, এরকম পুরোটা শিলা, এই শিলা বরাবর তোর এই স্থান বরাবর তোর কি করছে বলতে, যেহেতু তোর বায়ু প্রবাহিত হচ্ছে, বায়ু কারণে একটা তল তৈরি হচ্ছে। হ্যাঁ, এরকম যে দুটো যদি তল, যেহেতু যেহেতু দুদিকে বায়ু প্রবাহিত হচ্ছে, যে দুদিকে বায়ু প্রবাহিত হয়, তাহলে দুটো যদি তল তৈরি করে তখন, আচ্ছা এই যে বায়ু যে এই যে তল তৈরি করছে, এই তলটাকে বলা হবে তোর কি, ভেন্টিফ্যাক্ট। এই তলটাকে কি বলা হয়, ভেন্টিফ্যাক্ট। বুঝা গেছে কি ভেন্টিফ্যাক্ট কি, প্রথমে শিলা পড়ে থাকবে, একটা কঠিন শিলা, গ্রানাইট শিলা, একদিকে তোর বায়ু প্রবাহিত হবে, কন্টিনিউ বায়ু প্রবাহিত হওয়ার কারণে তোর কি হবে বলদিনি, যে তল তৈরি করবে, এই তলটাকে বলা হবে তোর কি, ভেন্টিফ্যাক্ট। যদি দুটি তল তৈরি করে, একটা তল এবং দুটি তল, এটাকে বলা হবে তোর কি, এটাকে বলা হবে তোর ড্রাই কান্টার। এটাকে কি বলা হবে, ড্রাই কান্টার বলা হবে। যদি দুইয়ের বেশি তল তৈরি করে, দুটা বা এখানে তোর তিনটা তল তৈরি করলো, এটাকে তোর কি বলা হবে বলদিন, একসাথে পুরো ভূমিরূপটাকে কি বলা হবে, জুই কান্টার। কি বলা হয়, জুই কান্টার বলা হয়। ঠিক আছে, বোঝা গেল। যদি দুটো তল তৈরি করে তার নাম কি, ড্রাই কান্টার। তিনটা তল তৈরি করলে তার নাম কি, জুই কান্টার, ভেন্টিফ্যাক্ট। ডোমিওসেলস, মেসা ও বিউট। ডোমিওসেলস কি, এটা অনেকটা দেখতে তোর মাশরুম রকের মতন, কিন্তু তার তুলনায় তোর কি হবে অনেকটা ছোট হয়। ডোমিওসেলস কি, দেখ ডোমিওসেলস কিছুই নয়, মরুভূমি অঞ্চলে তোর কি থাকবে, ওপরের দিকে তোর সেম, ওপরের দিকে তোর কি শিলা থাকবে বলদিনি, কঠিন শিলা, আর নিচের দিকটা তোর কি শিলা থাকবে, কোমল শিলা। এটা কি শিলা, কঠিন, আর এটা কি শিলা, কোমল শিলা। ঠিক আছে, সেম একই জিনিস এখানেও আছে। ঠিক আছে, এটা কি শিলা, কঠিন শিলা, আর এটা কি শিলা, কোমল শিলা। কে বেশি ক্ষয় পাবে, কোমল শিলা বেশি পরিমাণে ক্ষয় পাবে, কঠিন শিলা কম ক্ষয় পাবে। কোমল শিলা বেশি ক্ষয়, কঠিন শিলা কম ক্ষয়ের কারণে কঠিন শিলাটা কোমল শিলা এরকম ক্ষয় পেয়ে যাবে। ঠিক আছে, আর কঠিন শিলাগুলো এরকম এইভাবে অবস্থান করবে, এরকম কি হবে বলতে মাথার টুপির মতন। কোথায় অবস্থান করবে, কোমল শিলার উপরে। কঠিন শিলাগুলো যেহেতু কম ক্ষয় পাবে, দেখতে কিরকম হয়, এরকম মাথার টুপির মতন অবস্থান করবে, এরকম কি আছে, টুপির মতন এই যে অবস্থান করবে, এটাকে বলা হবে তোর কি, ডোমেল সেলস। ঠিক আছে, ডোমেল সেলস বলে, কারণ উপর দিকটা কি আছে, কঠিন শিলা, কঠিন শিলা কম ক্ষয় পেয়েছে, বাকি অংশগুলো তোর কি হবে বলদিনি, বেশি পরিমাণে ক্ষয় পেয়ে যাবে। ওপরের দিকটা তোর কি হবে, কঠিন শিলার কারণে তোর কি টুপির মতন অবস্থান করবে, তাকে বলা হবে তোর কি, ডোমেল সেলস। মেসা এবং বিউট। মেসা বিউট কি,
পুরো মরুভূমি অঞ্চলটা ধর, এই পুরো একটা অঞ্চলটা পুরোটাই মরুভূমি, পুরো একই রকম ভূমিরূপ ছিল। এই যে ভূমিরূপ দেখতে পাচ্ছিস পুরোটা একই রকম ভূমিরূপ। কে ক্ষয় করছে? বায়ু ক্ষয় করছে। কি ধরনের ক্ষয় করবে? তোর কি ক্ষয় করবে? অবঘর্ষ বা ঘর্ষণ ক্ষয় করবে। অবঘর্ষ ঘর্ষণ ক্ষয় করার ফলে ফলে পুরো ভূমিরূপটা ক্ষয় করলো। ক্ষয় করার ফলে ক্ষয়জাত ভূমিরূপ যদি টেবিলের মতন অংশ তৈরি হয়, একটা বড় কিসের মতন? টেবিলের মতন ভূমিরূপ তৈরি করবে, তাকে বলা হবে তোর কি? মেসা। টেবিলের থেকে ছোট আকৃতির যে ভূমিরূপ তৈরি করে তখন তাকে বলা হবে তোর কি? বিউট। ওই টেবিল আকৃতি সেটা যদি আরো ক্ষয় পেয়ে যায়, ছোট হয়ে যায়, তখন তাকে বলা হবে বিউট বলা হবে। ঠিক আছে। অপসারণ গর্ত এবং মরুদ্যান বা ওয়েসিস। অপসারণ গর্ত কি? এটা অপসারণ জনিত ক্ষয়ের কারণে তৈরি হবে। বায়ু ধর একসাথে এদিকে মরুভূমি ছিল এটা পুরোটাই, বায়ু এই স্থান বরাবর কি করছে বলতে কন্টিনিউয়াসলি মানে মরু অঞ্চলকে তুলে নিয়ে অন্য স্থানে অন্যত্র অপসারিত করে দিচ্ছে। তার ফলস্বরূপ এই স্থানে একটা কি তৈরি করেছে বলতে কিনি? গর্ত বা হচ্ছে নিম্ন ভূমি তৈরি করেছে। ঠিক আছে। কারণ এখান থেকে তো যত ভূমি পদার্থ ছিল সবকে তুলে নিয়ে চলে গেছে, এটাকে বলা হবে তোর কি? অপসারণজনিত গর্ত। মরুদ্যান বা ওয়েসিস, এই গর্তটাই ধর এই যে এখান থেকে কন্টিনিউয়াসলি এটাকে যদি তুলতে থাকে, ঠিক আছে, ক্ষয় পেতে থাকে, তুলতে থাকে, কন্টিনিউ ক্ষয় পেতে থাকবে, নিচের দিকে নামতে থাকবে। কতটা নিচের দিকে নামবে? ভৌম জল পর্যন্ত নিচের দিকে নেমে যাবে। কত জল পর্যন্ত? ভৌম জল। যদি ভৌম জল অব্দি নিচের দিকে নেমে যায়, অটোমেটিক্যালি জল বাইরের দিকে বেরিয়ে আসবে, হ্যাঁ কি না? জল বাইরের দিকে বেরিয়ে এসে তোর কি হবে? মরুভূমির মাঝে একটা তোর কি করবে? লেক তৈরি করে সুন্দর। মরুভূমির মাঝে কি তৈরি করবে? লেক তৈরি করবে। এটাকে বলা হবে তোর কি? মরুদ্যান বা ওয়েসিস। মরুদ্যান বা তোর কি বলা হয়? ওয়েসিস বলা হয়। একে বলা হয় কি? মরুদ্যান। প্রায় প্রতিটি মরুভূমিতেই লক্ষ্য করা যায়। ঠিক আছে। লেক বা জলাভূমি যেখানের মধ্যে তো এটাকে বলা হয় কি? মরুভূমির প্রাণ কেন্দ্র বলা হবে ওয়েসিসকে। কারণ কেন? যত প্রাণী টানি যা থাকবে এখান থেকে তোর কি হবে? জল পান করতে আসবে। বুঝতে পেরেছিস? এই স্থান থেকে জল পান করবে। তাই এটাকে বলা হবে তোর মরুভূমির মাঝে একটা প্রাণ তৈরি করেছে। বায়ু সঞ্চয়ের ফলে সৃষ্ট ভূমিরূপ। দু ধরনের ভূমিরূপ আছে। একটা আছে তোর কি? বালিয়াড়ি, আর এটা তোর কি আছে বল দেখিনি? লোয়েস। বালিয়াড়ি আর তোর কি? লোয়েস। বালিয়াড়ি কাকে বলে? বালির যে স্তূপ, বায়ু যখন এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হচ্ছে তার মধ্যে নুড়ি বালি কাদা কাকড়কে নিয়ে যাচ্ছে। নুড়ি বালি কাদা কাকড় কেন বলতে হবে? নুড়ি বালি এই সমস্ত কিছু নিয়ে যাচ্ছে। কোনো স্থানে যদি বায়ু যদি যেতে যদি বাধা পায়, বাধা পেলে কি হলো? বায়ু নয় কিছুটা এগিয়ে গেল, বাট নুড়িগুলো সেগুলোকে আসতে বয়ে নিয়ে যেতে পারে না, একটা স্থানের মধ্যে কি করবে? ফেলে দেয়, যে সঞ্চয় করবে। সঞ্চয় করার ফলে যে বালির যে স্তূপ তৈরি করে, বড় বড় বালির কি তৈরি করবে? স্তূপ তৈরি করবে। এটাকে বলা হবে তোর কি? বালিয়াড়ি। বালির যে স্তূপ তৈরি করে তাকে বলা হবে বালিয়াড়ি। ঠিক আছে। এরকম অনেক বালিয়াড়ি লক্ষ্য করা যায়। এটা বালিয়াড়ি দেখতে পাচ্ছিস, এটা হচ্ছে তোর কি? তির্যক বালিয়াড়ি। আর এটা তোর কি হবে বলদিনি? অনুদৈর্ঘ্য বালিয়াড়ি। তির্যক বালিয়াড়ি এবং অনুদৈর্ঘ্য বালিয়াড়ি, ভালো করে শুন। তির্যক বালিয়াড়ি কি? যে বালিয়াড়ি বায়ু যেদিকে প্রবাহিত হবে তার আড়াআড়ি যদি সৃষ্টি হয় তাকে বলা হবে তোর কি? তির্যক বালিয়াড়ি। যদি বায়ু এইদিকে প্রবাহিত হয়, এই আড়াআড়ি যে বালিয়াড়ি সৃষ্টি হবে, এইদিকে যে বালিয়াড়িটা তৈরি হয়, এটা পুরোটা এইদিকে ফরমেশন হচ্ছে, বায়ুর দিকে নয়, বায়ুর কি হচ্ছে? গতিপথে আড়াআড়ি ভাবে সৃষ্টি হচ্ছে, এটাকে বলা হবে কি? তির্যক বালিয়াড়ি। তিন ধরনের তির্যক বালিয়াড়ি আছে। বারখান বালিয়াড়ি, একলে বালিয়াড়ি এবং হচ্ছে তোর কি আছে? রোডস বালিয়াড়ি। বারখান বালিয়াড়ি কি? সেম এই জিনিসটাই, যেদিকে তোর বায়ু প্রবাহিত হচ্ছে তার আড়াআড়ি তোর কি হবে বলতে বালিয়াড়ি সৃষ্টি করবে, তাকে বলা হবে তোর কি? বারখান বালিয়াড়ি। কিন্তু এটা কেন বারখান বালিয়াড়ি? এটা দেখতে কিসের মতন বলতে গেলে? অর্ধচন্দ্রাকার। দেখতে কিসের মতন হবে? অর্ধচন্দ্রাকার। এবং তোর কি হবে? এর দুটি সিং লক্ষ্য করা যাবে। এই দুটো কি লক্ষ্য করা যাবে? সিং লক্ষ্য করা যাবে। এটাকে বলা হবে তোর কি? বারখান বালিয়াড়ি বা বারখান হোয়াইট। বারখান বালিয়াড়ি। একলে বালিয়াড়ি কি? এরকম এই ধর এদিকে বায়ু প্রবাহিত হচ্ছে, এরকম একাধিক বালিয়াড়ি তৈরি হয়েছে ভূমিরূপের মধ্যে, এরকম একাধিক কি কি বালিয়াড়ি তৈরি হয়েছে? বারখান বালিয়াড়ি তৈরি হয়েছে। একাধিক বারখান বালিয়াড়ি তৈরি হয় এবং দেখতে কিসের মতন লাগবে? শৈলশিরার মতন লাগছে। হ্যাঁ, যে উঁচু নিচু উঁচু নিচু এরকম একটা দেখতে লাগছে, একটা এরকম শৈলশিরার মতন দেখতে লাগছে কিনা? এর একাধিক যদি বারখান বালিয়াড়ি তৈরি হয়, দেখতে শৈলশিরার মতন লাগছে। এই যে শৈলশিরার মতন লাগছে একে বলা হবে তোর কি? একেলে বালিয়াড়ি। ঠিক আছে। আর রোডস বালিয়াড়ি কি জিনিস? রোডস বালিয়াড়ি কিছু নয়, বালির স্তূপ একটা যখন কিসের মতন নেবে বলবি? পিরামিড আকৃতি ধারণ করবে। একাধিক কিরকম আকৃতি ধারণ করবে? অনেকটা দেখ এরকম, যে এরকম একটা পিরামিডের আকৃতি যখন ধারণ করলো, অনেকটা উঁচু হয়ে হয়ে, একে বলা হবে তোর কি বালিয়াড়ি? রোডস বালিয়াড়ি। এই তিনটা নিয়ে কোনো অসুবিধা আছে? তির্যক বালিয়াড়ি কি? বায়ু যেদিকে প্রবাহিত হবে বালিয়াড়ি তার আড়াআড়ি তৈরি হবে। এবার বারখান কিরকম তৈরি হবে বল তিনি? অর্ধচন্দ্রাকার তৈরি হবে, যার দুটো সিং লক্ষ্য করা যাবে, তাকে বলা হবে কি? বারখান বালিয়াড়ি। অনেকগুলো বারখান বালিয়াড়ি যখন একসঙ্গে যুক্ত হবে, দেখতে শৈলশিরার মতন হয়, তখন তাকে বলা হবে তোর কি? একেলে বালিয়াড়ি। ঠিক আছে। একেলে বালিয়াড়ি। রোডস বালিয়াড়ি কি? এগুলো দেখতে তোর কিরকম হবে? পিরামিড আকৃতির মতন, এটাকে বলা হবে রোডস বালিয়াড়ি। ঠিক আছে। তাহলে এটা কি বালিয়াড়ি? বারখান বালিয়াড়ি। এটা কি বালিয়াড়ি? বারখান বালিয়াড়ি। এইটা কি বালিয়াড়ি?
একাধিক তৈরি হয়েছে, এটা হচ্ছে তোর কি একলে বালিয়াড়ি, ঠিক আছে। আর এটা হচ্ছে তোর এই যে উঁচু ঢিপির মতন ইয়ের মতন তৈরি হয়েছে, এটা হচ্ছে তোর কি রোডস বালিয়াড়ি, ঠিক আছে। অনুদৈর্ঘ্য বালিয়াড়ি, অনুদৈর্ঘ্য বালিয়াড়ি কি, যেদিকে বায়ু প্রবাহ হবে সেদিকেই যখন বালিয়াড়ির সৃষ্টি হবে, যেদিকে বায়ু প্রবাহ, বায়ু যদি এইদিকে প্রবাহিত হতে থাকে, দুদিকে তোর স্তর রূপে তোর বালি হচ্ছে জমা হবে, এটাকে বলা হবে তোর কি বালিয়াড়ি, অনুদৈর্ঘ্য বালিয়াড়ি বা সিপ বালিয়াড়ি বলা হয়, অনুদৈর্ঘ্য বালিয়াড়ি বা সিপ বালিয়াড়ি, ঠিক আছে। এইদিকে তোর কি হচ্ছে, বায়ু কন্টিনিউ প্রবাহিত হচ্ছে, এইদিকে বায়ু তোর কন্টিনিউ তোর কি হচ্ছে বলদিন, এইদিকে প্রবাহিত হচ্ছে, যেদিকে দেখ বায়ু প্রবাহিত হচ্ছে সেই দিকে দেখ সমান্তরাল এরকম কি করে সৃষ্টি হয়েছে বলদিন, বালিয়াড়ি গুলোকে পরপর তৈরি হচ্ছে, মানে বায়ু প্রবাহ যেদিকে হবে সমান্তরাল ওইদিকে যে বালিয়াড়ি সৃষ্টি হয় তাকে বলা হবে তোর কি অনুদৈর্ঘ্য বালিয়াড়ি বা সিপ বালিয়াড়ি, ঠিক আছে। লোয়ের সমভূমি কিছুই নয়, বালিয়াড়ির সঙ্গে বালির সঙ্গে যদি তোর কোয়ার্টজ ফেলসপার এটা কি যেন চূর্ণ পাথর বা কিছু একটা যদি মিশে থাকে, সেইগুলো যখন একটা স্থানের মধ্যে যখন পড়ে যাবে বা নিচু হবে বা কোনো স্থানের মধ্যে যখন জমা হবে, জমা হওয়ার কারণে যে হলুদ আকৃতির, কি আকৃতির, হলুদ রঙের, সরি হলুদ আকৃতি আবার কি করে, হলুদ রঙের যে ভূমিরূপ তৈরি করবে এটাকে বলা হবে তোর কি লোয়েস সমভূমি। বালিয়াড়ির কিছু ভাগ আছে, কি আরো কিছু এক্সট্রা ভাগ আছে, যেমন মস্ত বালিয়াড়ি কি, যে ঝোপঝাড় প্রস্তরখণ্ড যেদিকে বায়ু প্রবাহিত হয় সেই দিকেই যদি বালি প্রবাহিত হয় তখন তাকে বলা হবে তোর কি মস্তক। উচ্চ বালিয়াড়ি তার অপোজিটে, ঝোপঝাড় প্রস্তরখণ্ড গাছপালা তার অপোজিটে বা বিপরীত দিকে যদি কোনো বালিয়াড়ি সৃষ্টি হয় তাকে বলে উচ্চ বালিয়াড়ি। পার্শ্ব তাদের পাশে বা উভয় দিকে যদি, মানে কার প্রস্তরখণ্ড বা ঝোপঝাড়ের উভয় দিকে যদি সৃষ্টি হয় পার্শ্বস্থ বালিয়াড়ি। অগ্রবর্তী বালিয়াড়ি আগের দিকে বা মস্তক দেশে। নক্ষত্র বালিয়াড়ি চারদিক থেকে বালিয়াড়ি যদি এক স্থানের মধ্যে এসে তোর কি হবে এভাবে জমা হয়, নক্ষত্র বালিয়াড়ি। আর অস্থায়ী বালিয়াড়ি, অস্থায়ী বালিয়াড়ি কি, বালিয়াড়ি জেনারেলি কোনো স্থানে কিন্তু স্থির থাকে না, বালিয়াড়ি কি হবে কন্টিনিউয়াসলি তোর কি হয় এগিয়ে যেতে থাকে, এক স্থান থেকে অন্য স্থানে তোর কি হবে এগিয়ে যাবে। কিভাবে এগিয়ে যাবে, ধর এক স্থান থেকে অন্য স্থানে বালিয়াড়ি কি করবে, এরকম এরকম বালিয়াড়ি আছে তো, বালি আছে তো, বালিয়াড়ি কখনো এক স্থানে স্থানান্তরিত হবে না, যেহেতু বায়ু এভাবে প্রবাহিত হচ্ছে কন্টিনিউয়াসলি, বায়ু প্রবাহের কারণে এখানে যে নুড়ি টুড়ি গুলো থাকবে না, এগুলো কি হয় বলেন এরকম নিচ স্থান থেকে এরকম উপরের দিকে ঠেলে উপর দিকে সরিয়ে নিয়ে আসে বায়ু, আবার উপর থেকে তোর কি বলতেন এরকম নিচের দিকে নামিয়ে নিয়ে আসে। ফলস্বরূপ বালিয়াড়ি কিন্তু কখনোই এক স্থানে আবদ্ধ থাকবে না, সে কি করে বলেনি বায়ু প্রবাহের কারণে এক স্থান থেকে অন্য স্থানে এগিয়ে যাবে। এই যে রাজস্থানে এই ধরনের চলমান বালিয়াড়িগুলিকে কি বলা হয়, ধ্রিয়ান বলা হয়, রাজস্থানের চলমান বালিয়াড়িগুলোকে বলা হয় ধ্রিয়ান। শুষ্ক অঞ্চলে বায়ু এবং জলধারার ফলে সৃষ্ট ভূমিরূপ, এটাও খুব ইম্পর্টেন্ট। ওয়াদি, পেডিমন্ট, বাজাদা এবং প্লায়া পরপর আছে, কিছু নয়। ওয়াদি কি, শুষ্ক অঞ্চলে দেখ কোনো শুষ্ক মরু অঞ্চল, সেই স্থানে তোর কি হলো মানে বৃষ্টিপাত হলো, বৃষ্টিপাত হলেই তোর কি হবে, ধর কোন অঞ্চলে মরুভূমি অঞ্চলে কিছু ছোট ছোট কি তৈরি হলো মানে নদী তৈরি হয়, নদী তৈরি হয়, কিন্তু নদীটা তোর সবসময় প্রবাহিত হয় না, গ্রীষ্মকাল যখনই হবে সেটা কি হবে নদীর জল শুকিয়ে যাবে বা বাষ্পীভূত হয়ে যাবে। যদি বাষ্পীভূত হয়ে যায় বা যদি শুকিয়ে যায় তাহলে এই নদীর এই পুরো অংশটা তোর কি রূপে অবস্থান করবে, শুষ্ক অংশ রূপে অবস্থান করবে, এটাকে বলা হবে তোর কি ওয়াদি। শুষ্ক নদী খাত, মরু অঞ্চল যে শুষ্ক নদী খাত তাকে বলা হবে কি ওয়াদি। মানে বৃষ্টি হলো বর্ষাকাল, যে সময় একটু বৃষ্টি হলো, বৃষ্টির সময় এই বরাবর তোর কি হবে এই খাত বরাবর কি হচ্ছে নদী বা জল তৈরি হয়েছে, জল এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হচ্ছে, যেমন নদী প্রবাহিত হচ্ছে ছোট ছোট আকারে, ছোট ছোট আকারে নদী প্রবাহিত হলো, যখনই বৃষ্টি বন্ধ হয়ে গেল সেই সময় তোর কি হবে বলদিনি শুকিয়ে, গ্রীষ্মকাল শুরু হবে, নদীর জলটা শুকিয়ে যাবে, শুকিয়ে গেলে এই যে শুষ্ক যে নদী খাত এটাকে বলা হবে তোর কি ওয়াদি বলা হয়, ওয়াদি বলা হবে, ওয়াদি বলা হয়। এবারে তোর কি আছে বলতে পেডিমন্ট, বাজাদা, আর তোর কি আছে বলতে প্লায়া। পেডিমন্ট কি জিনিস, পেডিমন্ট, পেডিমন্ট ধর এটা ইনসেলবার্জ, ধর এটা তোর কি আছে বলতে ইনসেলবার্জ, ইনসেলবার্জ মানে কি, তো শুষ্ক যে নদী নদী মরুভূমি যে ক্ষয় করলো, ক্ষয় করার ফলে যে শঙ্কু আকৃতি যে ভূমিরূপ তৈরি করে তাকে বলা হয় তোর কি ইনসেলবার্জ। এই ইনসেলবার্জের ঢালু হয়, ঢালু হয়ে যখন তোর নিচের দিকে নেমে আসবে, নিচের দিকে নেমে এলে একটা সমতল ভূমি থাকবে, কম ঢালুযুক্ত অঞ্চল তোর কি হবে ইনসেলবার্জের নিচে একটা যে সমতল ভূমি, এটাকে বলা হবে তোর কি, এটাকে বলা হবে তোর কি পেডিমন্ট, এটাকে কি বলা হয় পেডিমন্ট বলা হয়, পেডিমন্ট, পেডিমন্ট। পেডিমন্টের নিচে ঠিক এই স্থান বরাবর যত ক্ষয়জাত পদার্থ এক স্থানে এসে তোর কি হয় বলিনি সঞ্চিত হয়, ক্ষয়জাত পদার্থ তোর কি হয় বলিনি এক স্থানটা একটা স্থানে এসে সঞ্চিত, যত বালি টালি নদী টদি এগুলো ক্ষয় করেছে এক স্থানে এসে সঞ্চিত হবে, যে স্থানে এসে সঞ্চিত হবে তার নাম কি বাজাদা, তার নাম কি বাজাদা বলা হয়, ঠিক আছে বাজাদা।
আর প্লায়া কি জিনিস? প্লায়া হচ্ছে তোর কি এই অঞ্চলে একদম নিচু একটা অঞ্চল, নিচু অংশ, যে স্থানের মধ্যে কি থাকে বলতে গেলি জল জমা হবে, যে স্থানের মধ্যে কি হয় জল জমা হয়, বা যত নদীর জল হতে পারে বা যা হতে পারে, যা খুশি হতে পারে, ওই একটা নিম্ন অংশ যেটা ক্ষয় করে দিচ্ছে একটা নিম্ন অংশ, এটা একটা নিম্ন অংশই বলা যেতে পারে। কিন্তু এই স্থানের মধ্যে যে জলটা যে জমা হবে এটাকে তোর কি বলা হবে? প্লায়া। এটাকে কি বলা হয়? প্লায়া বলা হয়। তাহলে এইটা তোর কি ইনসেলবার্জ। ইনসেলবার্জ বলা হয়। তাহলে কি হলো, পেডিমন্ট কি কার কার মাঝে অবস্থান করেছে? ইনসেলবার্জ আর বাজাদার মাঝে। তাহলে পেডিমন্ট, আবারও বলছি, পেডিমন্ট কি জিনিস? ঢালু। ইনসেলবার্জের যে ঢালু উপত্যকা বা ঢালু ভূমি, ঢালু ভূমি থেকে নিচের দিকে যে সমতল এক ধরনের পাথর বিশিষ্ট যে ভূমিরূপ তৈরি করবে এটাকে বলা হবে তোর কি পেডিমন্ট। পেডিমন্টের পরে, প্লায়ার আগে, পেডিমন্টের পরে যে ক্ষয়জাত পদার্থগুলো জমে যায়, ঠিক আছে, জমে যায়, জমে জমে নুড়ি টুড়ি এগুলো জমবে, জমে যে অংশ তৈরি করবে তার নাম কি? বাজাদা। বাজাদার পরে তো যে অংশটা তোর কি থাকবে বলদিনি, নদীর জল বা যা হোক কোনো জল যদি জমে যায়, জমে গিয়ে একটা হচ্ছে জলাভূমি তৈরি করবে, তাকে বলা হবে তোর কি প্লায়া। আর ওয়াদি কি? মরু অঞ্চলে শুষ্ক নদী খাত, যেখানে একসময় জল থাকবে, বর্ষাকালের সময় একটু বৃষ্টি হলে সেই জলটা হচ্ছে শুকিয়ে যাবে, শুকিয়ে গেলে যে খাত, নদী খাতই তো রয়ে গেল, যদি জলটা শুকিয়ে যায়, এই যে শুষ্ক যে নদী খাত তাকে বলা হয় ওয়াদি। ওয়াদি বলা হয়। এই যে ওয়াদি, এখানে স্কার্প মানে এটা ঢাল, এটা হচ্ছে পেডিমন্ট, এটা বাজাদা, আর এটা তোর কি প্লায়া। ঠিক আছে? আর